আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আজ নিয়ে এসেছি নতুন একটি উপন্যাসটির নাম শ্যামা সুন্দরীর ছলনা। উপন্যাসটি লেখা ও পাঠে আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে পাঠ করব উপন্যাসটির প্রথম পর্ব। উপন্যাসটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করবেন। একাকী নিঃসঙ্গ জীবনটা বড় বিষিয়ে উঠেছে। সময় চলছে সময়ের গতিতে, আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। কে যেন অদৃশ্য শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে। আমার দিন কাটছে কোনো রকম ঠেলে ঠুলে মন্থর গতিতে। গভীর অরণ্যে পথিক যেমন পথ হারিয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করে অস্থির হয়ে পথ খুঁজে বেড়ায় বন থেকে বাহিরে বের হবার, আমি ঠিক তেমন পথহারা পথিকের মতো সন্ধানী দৃষ্টিতে সন্ধান করছি সঠিক পথের। নিঃসঙ্গ নিঃশব্দ সন্ধ্যাগুলো কাটে বড় কষ্টে। একাকিত্বতার অসহনীয় যন্ত্রণায় বুকের ভেতর তীব্র ব্যথাবোধ হয়। হৃৎপিণ্ডের ভেতর কে যেন ধপাধপ করে হাতুড়ি পিটা করে। রাতের প্রহর কাটে বিনিদ্রায়, চোখের পাতায় ঘুম আসে না। ঘুম আমাকে একলা করে ধোঁকা দিয়ে অনেক আগেই পালিয়ে গেছে অজানা রাজ্যে। আমি ঘুমহীন চোখে বিছানায় ছটফট করি। বিছানা থেকে উঠে সারা ঘরময় পায়চারি করি, বই পড়ি, নিজের সাথে নিজে বিড়বিড় করে কথা বলি। মাঝে মাঝে মনে হয় আমি বদ্ধ উন্মাদ। অস্থিরতায় সমস্ত শরীর অসাড় হয়ে আসে। শিরা উপশিরার রক্ত শিথিল হয়ে ওঠে। মানসিক যন্ত্রণায় কপালের রগ দপদপ করে। যখন খুবই অস্থির লাগে তখন আমি চেয়ারে হেলান দিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ জোড়া বুজে নিজেকে স্থির করার চেষ্টা করি। মন স্থির না হয়ে তড়িৎ গতিতে দ্বিগুণ অস্থির হয়ে ওঠে। মনে পড়ে তখন শ্যামা সুন্দরীর কথা। সেই শ্যামা সুন্দরী যাকে আমি ভালোবেসেছিলুম। হ্যাঁ, সেই শ্যামা সুন্দরী। মেয়েটার নাম কায়া। আমি তাকে আদর করে শ্যামা সুন্দরী বলে ডাকতুম। কায়াকে বিয়ে করে ঘরে তুলে আনার পর তাকে অন্দরমহলে চুপি চুপি শ্যামা সুন্দরী বলে ডাকতুম। কারণ একটা ছিল বটে, পাছে কেউ শুনে ফেলে আমি কায়াকে শ্যামা সুন্দরী বলে ডাকি। তারপর কায়াকে বাড়ির সবাই শ্যামা সুন্দরী বলে ডাকা শুরু করবে যে, তাহলে ব্যাপারখানা যে অন্যরকম হয়ে যাবে। আমার প্রিয়তমার গোপন নাম ধরে অতি গোপনে শুধু আমি ডাকব। কায়া নুপুর পরে সারা বাড়িময় হেঁটে বেড়াতো। তার পায়ের নুপুর ঝুমুর ঝুমুর করে বাজত, হাতের চুড়ি বাজত টুংটাং শব্দ তুলে। অজানা অনুভূতিতে মন ভরে যেত। আমি অন্তর দিয়ে উপলব্ধি করতাম কায়াকে আমি ভীষণ ভালোবাসি। একদিন গধূলিবেলা এক পশলা বৃষ্টি হয়ে আকাশের মেঘ কেটে গিয়ে রামধনু উঠল। কায়া ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল নিচ্ছে। আমি কায়ার হাত ধরে বললাম, চলো কায়া, আকাশে রংধনু উঠেছে, তোমাকে দেখিয়ে নিয়ে আসি। কায়া মিষ্টি করে হেসে মৃদু স্বরে বলল, চলুন, অনেকদিন রংধনু দেখি না। দুজনে রংধনু দেখতে বের হলাম। কায়া শক্ত করে আমার হাত ধরে দূর আকাশের রংধনুর দিকে তাকিয়ে বললে, জানেন বিমুগ্ধ, আমি আপনাকে বড্ড বেশি ভালোবাসি। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। দুজনে বাড়ির পথে ছুটলাম। বাড়ি আসতে আসতে নববর্ষার নবধারা জলে অনেকখানি ভিজে গেলাম। বারান্দায় উঠে চেয়ারে বসলাম। কায়া ঘর থেকে তোয়ালে এনে আমার মাথা মুছিয়ে দিতে দিতে বললে, রংধনু দেখতে গিয়ে ভিজে গেলেন, যদি জ্বর ঠান্ডা লাগে? আমি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, জ্বর এলে তো ভালো হবে। ভালো হবে কেন? ভুরুজোড়া কুঁচকে কায়া প্রশ্ন করল। জ্বর হলে তুমি আমার বেশি বেশি আদর যত্ন করবে। এখন বুঝি আপনার অযত্ন করি? আমি কায়ার হাত ধরে বললাম, বালিকা বধূ, তুমি আমার অনেক যত্ন করো, অসুখ করলে যে আরও বেশি যত্ন করবে। কায়া অভিমানী কণ্ঠে বললে, আপনার অসুখ করলে যে আমার খুবই কষ্ট হবে। আমি কায়ার সুন্দর মুখের দিকে তাকিয়ে শুধালাম, শ্যামা সুন্দরী, আমাকে বুঝি তুমি অনেক ভালোবাসো? কায়া মৃদু স্বরে বললে, সেই কথা কি মুখ ফুটে বলতে হয়?
তারপর আমার মাথায় আঙ্গুল বোলাতে বোলাতে আনমনা হয়ে কি যেন ভাবতে লাগলো। আমি কায়ার চিবুকে হাত দিয়ে জিজ্ঞাসা করলাম, এমন করে কি ভাবছো কায়া? একটু হেসে কায়া বললে, আপনি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবেন নাকি আবার দূরে ঠেলে দিবেন? আমি বললাম, আমি আজীবন তোমাকে ভালোবাসবো, কখনো কষ্ট দিব না। দিনগুলো বড় সুখে আনন্দে অফুরন্ত ভালোবাসায় কাটছিল বেশ। কায়া আমাকে নতুন নতুন মায়ায় বেঁধে নিল। ধীরে ধীরে তার ভালোবাসার শক্ত বাঁধনে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল বড় যত্নে। ভাদ্র মাসের নদীর মতো জীবনটা মধুময় সুখে ভরে উঠল কানায় কানায়। সুখের স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো অজানার পথে। একদিন রাতের কথা, কায়া আমাকে ঘুম থেকে ডেকে তুলল। আমি ঘুম জড়ানো গলায় বললাম, কি হয়েছে কায়া? দুঃস্বপ্ন দেখেছ বুঝি? কায়া জানালা দিয়ে বাহিরে তাকিয়ে মৃদু স্বরে বললে, বাহিরে তাকিয়ে দেখেন কি সুন্দর জ্যোৎস্না উঠেছে। আমি বাহিরে তাকিয়ে বিস্মিত হলাম। জ্যোৎস্নার আলোয় চারপাশ চকচক করছে, যেন কিছুক্ষণের মধ্যে চাঁদের আলো পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবে চন্দ্রলোকের চোখ ধাঁধা লাগা জ্যোতিময় অচিনপুরে, যেখানে অন্ধকার নেই, আছে শুধু তীব্র উজ্জ্বল আলো। আমি উদাস হয়ে জানালা দিয়ে তাকিয়ে রইলাম আকাশের দিকে। কায়া অবাক নয়নে আমার দিকে তাকিয়ে বললে, কি হলো আপনার? আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, কি বলবে বলো? কায়া মুচকি হেসে নিচু গলায় বললে, চলুন বাহিরে, জ্যোৎস্না দেখব। আমি কায়ার হাতে হাত রেখে বললাম, শুধু জ্যোৎস্না দেখলে হবে না, চন্দ্রছান করতে হবে। কায়া ভুরু বাঁকিয়ে মৃদু কণ্ঠে বলল, চন্দ্রছান? সেটা আবার কি? আমি একগাল হেসে বললাম, আমরা জ্যোৎস্না দেখব আর চাঁদের আলো গায়ে মেখে গোসল করব। কায়া খিলখিল করে হেসে বার কয়েক শ্বাস নিয়ে বললে, চাঁদের আলো গায়ে মেখে গোসল করা যায় নাকি? পাগল একটা। আমি বললাম, হ্যাঁ, চাঁদের আলো গায়ে মেখে গোসল করাকে বলা হয় চন্দ্রছান। বাঁশি বাজাতে আমার ভীষণ ভালো লাগে। আমি বাঁশি হাতে নিয়ে দুজনে বাহিরে বের হলাম। বাড়ির পেছনে অনেকগুলো সারি সারি কদম গাছ। দুজনে কদম গাছের গুঁড়িতে বসলাম পাশাপাশি। বর্ষাকাল, গাছে কদম ফুল ফুটেছে। কদম ফুলের মিষ্টি গন্ধে বাতাস সুবাসিত হয়ে উঠেছে। চাঁদের রূপালি আলোয় চারপাশ দিনের আলোর মতো চকচক করছে, যেন আমরা এই পৃথিবীর বাসিন্দা নই, আমরা চন্দ্রলোকের মানবী। কায়া আমার কাঁধে মাথা রেখে বললে, আমার খুব ভালো লাগছে, আপনার কেমন লাগছে? আমি সংক্ষেপে বললাম, ভীষণ ভালো লাগছে। তারপর কায়ার মায়াবী মুখের পানে স্থির দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। কায়া প্রশ্ন করল, কি দেখছেন এমন করে? আমি গাঢ় গলায় বললাম, আমার বউজানকে দেখছি। কায়া আমার গায়ে মৃদু ধাক্কা দিয়ে মিষ্টি করে হাসল। মুহূর্তের মধ্যে সেই হাসি চিবুকে, চোখে, গালে, সমস্ত মুখে ছড়িয়ে পড়ল। আমি বললাম, আমার ইচ্ছা করছে তোমার পাশে বসে চাঁদের আলো গায়ে মেখে চন্দ্রছান করি। তাহলে চুপটি করে বসে আছেন কেন? চাঁদের আলো গায়ে মেখে ছান করুন। ছান করছি, তুমি দেখছো না চাঁদের আলো ঝরে ঝরে গায়ে পড়ছে? কদম ফুলের মিষ্টি ঘ্রাণে আমার মাতাল মাতাল লাগছে। কায়া, তাহলে তুমি মাতাল হয়ে আমার কোলে লুটিয়ে পড়ো। আমি দুটো কদম ফুল পেরে কায়ার খোপায় গুজে দিয়ে বললাম, এখন তুমি কদমের গন্ধে একেবারে মাতাল হয়ে যাও। কায়া বললে, কদম ফুলের তীব্র গন্ধে মাথা ঝিমঝিম করছে। আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে আমরা দুজনে স্বর্গ উদ্যানে বসে আছি, তুমি স্বর্গের অসামান্য রূপসী রমণী। কায়া মিষ্টি হেসে বললে, আমি বুঝি খুবই সুন্দরী? আমি মধুর সুরে বললাম, হ্যাঁ, আমার বালিকা বধূ, তুমি আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, একমাত্র রমণী। কায়া আমার বুকে মাথা রেখে বললে, জানেন বিমুগ্ধ, আপনার বুকে মাথা রাখলে নিজেকে বড় সুখী মনে হয়। আপনার বুকে মাথা রেখে ভেসে যেতে ইচ্ছে করে অকুল পাথারে। আমি গাঢ় গলায় বললাম, কায়া, আমিও তোমার সাথে ভেসে যেতে চাই, কুলহীন অথই দরিয়ায়।
কায়া তর্জনী আঙ্গুল দিয়ে একটা উজ্জ্বল তারা দেখিয়ে বললে, ওইটা কি শুকতারা? আমি দুই পাশে মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ, ওইটা শুকতারা। ঝিরি ঝিরি দক্ষিণা হাওয়া বইছে, চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। বাতাস শরীর বুলিয়ে দিচ্ছে শীতল কোমল পরশে। কার নিকশ কালো এলো চুলগুলো আমার চোখে মুখে এসে পড়ছে বাতাসের ছোঁয়া পেয়ে। ওর মুখটি চাঁদের মতো সুন্দর লাগছে। কায়া আমার গা ঘেঁষে বসে মধুর সুরে বললে, এখন বাঁশি বাজান, আমি শুনব। আমি সমস্ত আবেগ ঢেলে মধুর সুর তুলে বাঁশিতে ফু দিলাম। মিষ্টি মায়াবী সুরে বাঁশি বেজে উঠল। দক্ষিণা হাওয়া বাঁশির সুর আরও মধুর করে তুলল। দক্ষিণা হাওয়া বাঁশির সুর দূর থেকে বহুদূর ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। যেন এই সুর ইহ জগতের নয়, এই সুর অন্য ভুবনের মায়াপুরী থেকে ভেসে আসছে পৃথিবীতে। আমি বাঁশি বাজাতে বাজাতে গভীর ঘোরের মধ্যে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলাম। আমার ঘোর কাটল বুকে উত্তপ্ত ভারী নিঃশ্বাসের ব্যাকুল উত্তাপে। দেখলাম কায়া আমার বুকে মাথা রেখে দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। আমি কায়ার গালে আঙ্গুল বুলিয়ে বললাম, তোমার কি ঘুম পাচ্ছে কায়া? কায়া চোখ পিটপিট করে আমার মুখের পানে তাকিয়ে ব্যাকুল স্বরে বলল, বাঁশি বাজান বন্ধ করলেন কেন? আমি মৃদু গলায় বললাম, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে না শ্যামা সুন্দরী? কায়া বললে, বাঁশি শুনতে আমার বড় ভালো লাগে, আপনি বাজান, আমি আরও শুনব। বাঁশির সুর আমাকে পাগল করে তুলেছে, এই সুরের মায়া আমাকে জাদু করেছে। আমি বললাম, আমি তো সুন্দর সুর তুলতে পারি না, আমি খুবই বেসুরে বাঁশি বাজাই, বড় কুৎসিত আমার বাঁশির সুর। কায়া একগাল হেসে বলল, আপনি খুব মিষ্টি করে বাঁশি বাজাতে পারেন, আপনি বাঁশিতে মধুর সুর তুলতে পারেন, আপনার বাঁশির সুরে জাদু আছে। আমি বললাম, সত্যি জাদু আছে নাকি আমার বাঁশির সুরে? কায়া রিনরিনে গলায় বলল, হ্যাঁ সত্যি জাদু আছে আপনার বাঁশির সুরে। আমি বললাম, তাহলে আমার বাঁশি শুনে তুমি মুগ্ধ হয়েছ, তাই তো? কায়া বলল, আমি আপনার বাঁশির সুর শুনতে শুনতে আনমনা হয়ে পড়লাম। আমি আপনার বুকে মাথা রাখলাম, আমার ঘুম এলো আবেশে। আমি মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে লাগলাম স্বপ্নের জগতে। স্বপ্ন দেখতে শুরু করলাম। দেখলাম আমরা দুজন মেঘের টুকরোর উপর বসে আছি। মেঘের টুকরো আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে স্বপ্নের রাজ্যের দেশে। আপনি বাঁশি বাজানো বন্ধ করে দিলেন, আমার ঘুমের ঘোর কেটে গেল। আমি বললাম, আবার কাল তোমাকে বাঁশি বাজিয়ে শোনাবো। তারপর কায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, অনেক রাত হয়ে গেছে, চলো এখন ঘরে যাই। তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব। দুজনে ঘরে এসে শুয়ে পড়লাম। আমি কায়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কায়া ঘুমিয়ে পড়ল। আমি আকাশ কুসুম কল্পনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকাল ভোরে কানের গোড়ায় ফোন বেজে উঠল। আমি ফোন রিসিভ করে সালাম দিয়ে ঘুম জড়ানো গলায় বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। লোকটি সালামের উত্তর দিয়ে বললেন, বিমুগ্ধ, আমি তোমার মারুফ স্যার। কী খবর তোমার? আমি বললাম, জি স্যার, ভালো, আপনি কেমন আছেন? মারুফ স্যার বললেন, শোনো, যা বলতে তোমাকে ফোন করেছি। গতকাল সকাল 6টায় তুমি অফিসে চলে আসবে। বড় স্যারের জরুরি তলব পড়েছে, জরুরি মিটিং ডেকেছেন, তুমি ঢাকায় চলে আসো আজই। আমি বললাম, জি আচ্ছা স্যার, আমি আজই ঢাকায় রওনা হব। মারুফ স্যার বললেন, তাহলে সময় মতো অফিসে চলে এসো, কেমন? বলে লাইন কেটে দিলেন। কায়া রুমে ঢুকে টেবিলে চায়ের পেয়ালা রেখে শুধালো, কে ফোন করেছিল? আমি বিছানায় উঠে বসে চায়ের পেয়ালা হাতে নিয়ে এক চুমুক চা খেয়ে বললাম, স্যার ফোন করেছিলেন,
গতকাল ভোরে অফিসে যেতে হবে, আজ আমাকে ঢাকা যেতে হবে। কায়া বললে, আমি আপনার সাথে ঢাকা যেতে চাই। আমি বললাম, এখন না, এর পরের বার এসে তোমাকে নিয়ে যাব। কায়া অভিমানী কণ্ঠে বলল, আমি আজই যাব আপনার সাথে। আপনাকে ছাড়া আমি একা একা থাকবো কেমন করে? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমার খুবই কষ্ট হবে। আপনি চোখের আড়াল হলেই আমার মনটা অস্থির হয়ে ওঠে। আমি মুচকি হেসে বললাম, বধুয়া, আমার মনটা যে তোমার কাছে পড়ে থাকবে, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। কায়া ঠোঁট উল্টিয়ে বাঁকা চোখে আমার মুখের দিকে তাকিয়ে বললে, আপনার যখন এতটাই ব্যাকুলতা, আমাকে সাথে করে নিয়ে গেলেই পারেন। আমি কায়ার গালে হাত ছুঁয়ে নিচু গলায় বললাম, আচ্ছা ঠিক আছে শ্যামা সুন্দরী, আজই তোমাকে সাথে করে নিয়ে যাব। কায়া মিষ্টি করে হাসল। কায়ার দুগালে টোল পড়ল। কায়ার মুখের মিষ্টি হাসি দেখে আনন্দে মন ভরে উঠল। কায়া ড্রেসিং টেবিলের সামনে বসে খোপা খুলে চুলে চিরুনি বোলাতে লাগলো। আমি বিছানা থেকে উঠে সোজা কলপারের দিকে হাঁটা দিলাম। হাত মুখ ধুয়ে এসে মায়ের শোবার ঘরে ঢুকলাম। মা বিছানায় আছোয়া অবস্থায় বসে আছেন। আমি বললাম, মা, আজই আমাকে ঢাকা যেতে হবে। মা বললেন, আর দুদিন থেকে যা। আমি বললাম, মা, ছুটি শেষ, আর থাকা যাবে না, আজ ঢাকা রওনা দিতেই হবে। মা বললেন, কখন যাবি? একটু পরে রওনা হব। আর দুটো দিন থেকে গেলে ভালো হতো না? না মা, আজ যেতেই হবে। আচ্ছা, যা, নিজের যত্ন নিস, সময় মতো খাবার খেয়ে নিস। আমি মাথা নিচু করে বললাম, মা, কায়াকে সাথে করে নিয়ে যেতে চাই, আপনি কি বলেন? মা বললেন, আমি বুড়ো মানুষ, কি আর বলবো, তোর যা ভালো মনে হয় সেটাই কর। তোর তো হোটেলে খেতে হয়, তুই তো হোটেলের খাবার খেতে পারিস না। বৌমা তোর সাথে গেলে তো ভালোই হবে, তোকে হোটেলের খাবার খেতে হবে না। দেখ বৌমা যেতে রাজি হয় কি না। গেলে তোর খাওয়া দাওয়ার আর কষ্ট হবে না। মা, তুমি সময় মতো ওষুধ খাবে, ঠিক আছে? তারপর বারান্দায় এসে আমার বন্ধু জাফরকে ফোন দিলাম। 3 বার ফোন দিলাম, রিং হলো, জাফর ফোন রিসিভ করলো না। আমি ঘরে এসে বসলাম। কায়া খোপা বেঁধে বলল, যাই, মাকে রান্নার কাজে একটু সাহায্য করে আসি, বলে চলে গেল। আমি বিছানায় গা এলিয়ে দিলাম। আমার ফোন বেজে উঠল। জাফর ফোন দিয়েছে।